প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে। তো পলিটিক্যাল সায়েন্সের আমি তোমাদের লাস্ট মিনিটের একদম বাছাই করা 5টি প্রশ্ন বলে দিয়েছিলাম। তো সেটি তোমরা দেখেছো। তোমাদের লাস্ট মিনিটের একদম শেষ মুহূর্তের 5টি প্রশ্ন, যে 5টি প্রশ্ন করলে তোমরা 5টি প্রশ্নই কমন পাবে। তো সেই প্রশ্নগুলোর মধ্যে 4টি প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরছি, একদম সম্পূর্ণ টু দি পয়েন্ট অ্যান্সার। যদি তোমাদের পিডিএফ নোটস দরকার লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের দেওয়ার ব্যবস্থা করব। তো তোমাদের আমি যে প্রশ্নগুলো বলেছিলাম সেটি তোমরা প্রিভিয়াস ভিডিওতে গিয়ে দেখে নেবে, সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। কোন কোন প্রশ্নগুলো দিয়েছিলাম সেগুলো তোমরা একটু দেখে নেবে। তো দেখো, আমাদের প্রশ্ন দিয়েছিলাম যেগুলি একদম স্টার মার্ক করা, তার মধ্যে এটি নয়, এটি যারা বেশি পরিমাণে পড়তে চাইছে তাদের মধ্যে। তো তবু এই প্রশ্নটি রয়েছে যে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী। এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও অ্যান্সার। আন্তর্জাতিক সম্পর্ক, অধ্যাপক কে জে হলস্টি মতে কি আন্তর্জাতিক সম্পর্ক বলতে বোঝায়। মর্গেন থাউ আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বুঝিয়েছেন সেটি দেখে নাও তোমরা একটু, ঠিক আছে? দেখে নাও, তোমরা যদি চাও স্ক্রিনশট তুলেও পড়তে পারো। এবার আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য দেখো, একদম টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে, ঠিক আছে? তোমরা দেখে নাও, 4টি পার্থক্য রয়েছে। তো এই পয়েন্ট টু দি পয়েন্ট অ্যান্সার যদি তোমরা লিখতে পারো 8-এ তোমরা অনার্সে 7 নম্বর তোমরা কিন্তু তুলে নিতে পারবে। তারপর দেখো, যেটি একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। বিশ্বায়ন বলতে কি বোঝো, বিশ্বায়নের প্রকৃতি বা রূপ আলোচনা করো। তো এটি দেখে নাও তোমরা, এটি তোমাদের একদম ধরে নাও প্রশ্নপত্রে তোমরা এই প্রশ্নটি পেয়ে গেছো। এতই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, যদি না আসে তাহলে খুবই কপাল খারাপ তোমাদের, কারণ এই প্রশ্নটি একদম আসার সম্ভাবনা 100%, ঠিক আছে? তো বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি। বিশ্বায়নের প্রকৃতিকে প্রধানত 4টি দিক থেকে আলোচনা করা যায়, যেমন আর্থিক দিক, রাজনৈতিক দিক, সাংস্কৃতিক দিক। দিকগুলো দেখে নাও তোমরা, পরিবেশগত দিক, ঠিক আছে? দেখে নাও। এবার দেখো, পরিশেষে বলা যায় 21শ শতাব্দীতে বিশ্বায়ন এক অপরিহার্য আন্তর্জাতিক প্রক্রিয়া। মুক্তবাজার অর্থনীতি, উদারীকরণ ও বাণিজ্যিক বিশ্বায়ন থেকে কোনো দেশ বাইরে বেরিয়ে আসতে পারছে না। এই পরিপ্রেক্ষিতে বলা যায় উন্নত দেশগুলির মোকাবিলায় উন্নয়নশীল দেশসমূহকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের স্বার্থ রক্ষায় বিশ্বায়নকে কাজে লাগানো দরকার, ঠিক আছে? চলে আসবো পরবর্তী প্রশ্ন। কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো, ঠিক আছে? কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব বলতে কী বোঝায়? মানব সমাজের বিকাশের ক্ষেত্রে বিজ্ঞান সুলভ দৃষ্টিভঙ্গির সাহায্যে প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদই হলো মার্ক্সবাদ। মার্ক্সবাদের অন্যতম উল্লেখযোগ্য মৌলিক উপাদান হলো ঐতিহাসিক বস্তুবাদ। স্টালিন এর মতে সমাজ জীবনের অনুশীলনের দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল নীতিগুলির প্রয়োগ ও ব্যবহারকে ঐতিহাসিক বস্তুবাদ বলা হয়। ঐতিহাসিক বস্তুবাদ কেবল অতীত ঘটনাবলীকেই ব্যাখ্যা করে না, সেই সঙ্গে ভবিষ্যৎ সমাজের কাঠামো কেমন হবে সে সম্পর্কেও ইঙ্গিত দেয়। ঐতিহাসিক বস্তুবাদের মূল কথা হলো কি? সমাজের উৎপাদন ব্যবস্থার ইতিহাস পর্যালোচনা। তাই এই তত্ত্বের মূল বক্তব্যগুলো হলো, দেখে নাও মূল বক্তব্য: ভিত্তি এবং উপরিকাঠামো, মানুষের প্রাথমিক চাহিদা, উৎপাদন পদ্ধতির দুটি দিক, উৎপাদন ব্যবস্থার ভারসাম্য, সমাজ পরিবর্তনের কারণ, একদম টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে। তার সাথে রয়েছে, তোমরা দেখে নাও, সমাজের গতিবিধি, ঠিক আছে? সমালোচনা। ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্বটি সমালোচনার ঊর্ধ্বে নয়। উইলিয়ামস জি.এ. কোহেন প্রমুখের মতে এই তত্ত্বটি ঐতিহাসিক নিয়তিবাদ, যার অর্থ ইতিহাসের নিয়মে সব কিছু নির্ধারিত হচ্ছে, মানুষের কিছু করার নেই। উপসংহার: পরিশেষে বলা যায় ঐতিহাসিক বস্তুবাদ মার্ক্সের সর্বশ্রেষ্ঠ অবদান। এটি কেবল তত্ত্ব নয়, এটি হলো প্রয়োগ দর্শন। মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদের বিশ্লেষণের সততা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। চলে আসবো পরবর্তী প্রশ্নের অ্যান্সার, দেখে নাও। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি বিশ্লেষণ করো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অন্যতম প্রবক্তা হলেন মন্তেস্কু। তার মতে একই ব্যক্তি বা ব্যক্তি সংসদের হাতে সরকারের সকল ক্ষমতা কেন্দ্রীভূত হলে ব্যক্তি স্বাধীনতা সংরক্ষিত হতে পারে না। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে যুক্তিগুলো দেখে নাও: বিভাগীয় স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা রক্ষা, স্বৈরাচারিতা রোধ, ঠিক আছে? তারপর দেখো, আমরা দায়িত্বশীল বৃদ্ধি, কার্যকারিতা বৃদ্ধি। ক্ষমতা স্বতন্ত্রীকরণের বিপক্ষে যুক্তি: স্বাধীনতা রক্ষা কবচ হতে পারে না,
জনকল্যাণে প্রতিবন্ধকতা সৃষ্টি, দায়িত্বহীনতা, বাস্তব প্রয়োগ অসম্ভব, সব বিভাগ ক্ষমতা সম্পন্ন নয়। মূল্যায়ন পরিশেষে বলা যায় পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাম্য না হলেও আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আংশিক ক্ষমতা স্বতন্ত্রীকরণ তথা বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা প্রয়োজন। গণতন্ত্রের সাফল্যের জন্য বিচার বিভাগকে অবশ্যই শাসন বিভাগের নিয়ন্ত্রণমুক্ত রাখা প্রয়োজন। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে, এই দুটো যদি তোমরা পড়ে নাও, আমি আশা করি এখান থেকে তোমরা একটি 100% প্রশ্ন কমন পেয়ে যাবে, এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ ও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। ঠিক আছে, প্রশ্নগুলো একটু দেখে নেবে। পক্ষে বিপক্ষে যুক্তি। দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি: সুচিন্তিত আইন প্রণয়ন, জাতীয় আঞ্চলিক স্বার্থের সমন্বয়ন সাধন, জ্ঞানী গুণী মানুষের প্রতিনিধিত্ব, সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থের সুরক্ষা, রাজনৈতিক শিক্ষার বিস্তার। বিপক্ষে যুক্তি: অগণতান্ত্রিক গঠন কাঠামো, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষে অপরিহার্য নয়, দায়িত্ব এড়ানোর প্রবণতা সম্পন্ন, সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় অপারগ, ব্যয়বহুল উপসংহার। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিরুদ্ধে উপযুক্ত সমালোচনা সত্ত্বেও দেখা যায় যে বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক রাষ্ট্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কাঠামো গৃহীত হয়েছে। বস্তুত প্রথম কক্ষের প্রণীত আইন তৃতীয় কক্ষে সংশোধিত হওয়ার সুযোগ থাকায় তা আরও পূর্ণতা লাভ করে। ঠিক আছে, তো এই উত্তরগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা এগুলো একটু ভালো করে দেখে নিও। আশা করি তোমাদের প্রত্যেকের হয়ে গেছে। যাদের একান্ত নোটস সাজানো নেই তারা এই নোটসগুলো ফলো করতে পারো, কারণ এই নোটসগুলো আদর্শ নম্বর পাওয়ার ক্ষেত্রে খুবই উপযোগী। আজকের মতো ভিডিওটি শেষ করছি। তবে তোমরা যারা চ্যানেলে নতুন, তাদের ফার্স্ট সেমিস্টার থেকে যারা কলেজে ভর্তি হবে, ফার্স্ট সেমিস্টার থেকে আপ টু তোমাদের 8 সেমিস্টার অবধি সমস্ত সাবজেক্টের ম্যাক্সিমামই তোমরা ক্লাস নোট, অনলাইন ক্লাস এবং সাজেশান ইউটিউবে ফ্রি অফ কস্টেও তোমরা অনেক সাজেশান এবং নোটস তোমরা পেয়ে যাবে এরকমই, এবং তোমরা অনলাইন ক্লাসও করতে পারো। তো তার জন্য তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে।